পৃথিবীর রাজনীতি এখন সরগরম ভেনেজুয়েলা এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সে দেশ থেকে আর্মি ফোর্স পাঠিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে হাইজ্যাক করে ইউএসএ নিয়ে চলে গেছে। আমার জানা ছিল না এরকম পরিস্থিতিতে বা এরকম কোনো দেশে আরেক দেশের প্রেসিডেন্টকে হাইজ্যাক করে বা ক্যাপচার করে তুলে নিয়ে যেতে পারে কিনা। যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে সাদ্দাম হোসেনকে তুলে নিয়ে গেছিল, ঠিক ভেনেজুয়েলাতে যে এরকম আমেরিকা বা ভেনেজুয়েলার মধ্যে যে সামরিক যুদ্ধ হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু হঠাৎ করে একটা রুলিং পার্টির প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে অন্য কোনো দেশের প্রেসিডেন্ট, এটা কিন্তু খুবই ভাবার বিষয় আছে, এটা কিন্তু জানা ছিল না। তাহলে পৃথিবীতে যে সমস্ত ছোট ছোট দেশ আছে, যে সমস্ত গরিব দেশ আছে, তারা কি বাঁচতে পারে না? তারা কি ভালো করে থাকতে পারে না? নিশ্চয়ই পারে। গণতন্ত্র সে কথা বলে না। এখন বাংলা একটা প্রবাদ বাক্য আছে আমাদের, যে বউকে মেরে ঝিকে বোঝানো বা রাজায় রাজায় বন্ধুত্ব করে আর উলো খাগড়াদের প্রাণ যায়। ঠিক সেরকমই এটা হচ্ছে রাশিয়া এবং চীনকে সাহায্য করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু অন্য একটা চাল দিল। তার কারণ আমেরিকা বরাবরই পৃথিবী শাসন করে এসছে এবং পৃথিবীর মধ্যে ধনতন্ত্র দেশ, পৃথিবীর মধ্যে সৈন্য সামন্ত থেকে শুরু করে যত আর্মি এবং মিলিটারি ইকুইপমেন্ট আছে সব দিক দিয়ে 1 নম্বর দেশ, এবং সারা পৃথিবীকে সে পরিচালনা করছে এই ডলার দিয়ে এবং সৈন্য দিয়ে। রাশিয়া এবং চীন যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সঙ্গে ভারতকে নিয়ে, সেটা ডোনাল্ড ট্রাম্পের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হলো রাজনৈতিক একটা প্রেক্ষাপট। এখন দেখা যাক সে অজুহাত দিচ্ছে যে ভেনেজুয়েলাতে নাকি গণতন্ত্র ভেঙে পড়েছে এবং যত ড্রাগস সাপ্লায়ার আছে ভেনেজুয়েলার তার বেশিরভাগ আমেরিকাতে সাপ্লাই করছে এবং সেখানকার মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে ভেনেজুয়েলার জন্য। তাই কিন্তু সেই সুযোগে তাকে সাহায্য করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে। এখন আমাদের একটা জিনিস জানা দরকার আছে, ভেনেজুয়েলা দেশটা এরকম ভেঙে পড়লো কেন? কেনই বা বিদেশি শক্তির হাতে তাকে সারেন্ডার করতে হলো এবং কেনই বা এত দুর্বল প্রকৃতির মানুষ বা দুর্বল প্রকৃতির দেশ হয়ে পড়লো? আমরা জানতাম না যে ভেনেজুয়েলাতে এত বিশাল পৃথিবীর মধ্যে অয়েল রিজার্ভার আছে, মানে তৈল খনি আছে। আমরা জানতাম যে যত গালফ কান্ট্রিজ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, ইরাক, এইসবগুলোতেই সব থেকে বেশি তেল উৎপাদন হয়, ওখান থেকেই তেল আমদানি করা হয়। কিন্তু ভেনেজুয়েলা যে সৌদি আরব, কাতার, কুয়েতের থেকে সব থেকে বেশি তৈল খনি আছে, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। ভেনেজুয়েলা দেশের এইরকম পরিস্থিতি হলো কেন যে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যায়? আজকে ভেনেজুয়েলা ভেঙে পড়েছে, সেখানে যে রাষ্ট্রপতি ছিল নিকোলাস মাদুরো, সে একজন ডিক্টেটরশিপ হিসাবে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। তিনি গণতন্ত্র নামেই গণতন্ত্র চালাচ্ছিলেন, কিন্তু সেখানে না তো গণতন্ত্র ছিল আর না তো সেখানে কোনো সামাজিকতা বা অর্থনৈতিক কোনো কিছুই ভালো ছিল না। সেখানে যত মাফিয়া, যত দুর্নীতিগ্রস্ত, যত করাপশন, যত নানান ধরনের ড্রাগ পেডলার থেকে শুরু করে এবং যত রকমের বেআইনি কাজকর্ম আছে সব কিন্তু ভেনেজুয়েলাতে হতো এবং তার হত্যাকর্তা ছিলেন ওই নিকোলাস মাদুরো এবং নিজে ড্রাগ পেডলার। এবং শুধু তাই নয়, যত বেআইনিভাবে সম্পত্তি রোজগার করা, সেই দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়েছে। সেখানে অসংখ্য তৈল ভাণ্ডার আছে, সেই তৈল ভাণ্ডার সেখানে তারা তৈল উৎপাদন তো করেই না, এবং যে সমস্ত কোম্পানিগুলো সেখানে তৈল উৎপাদন করে, প্রোডাকশন করে, তাদের প্রতি চাপ সৃষ্টি করে নিয়মিত তাদের কাছ থেকে ভাতা এবং হপ্তা আদায় করা হচ্ছে তাদের কাজ। সেই ক্রমাগতভাবে তেল উৎপাদন না হওয়ার জন্য মেন ওদের সোর্স অফ ইনকাম হচ্ছে তৈল উৎপাদন, সেটাই কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল। এবং সেখানকার কারেন্সি এতই পড়ে যায় যে সেই কারেন্সিকে মেকআপ করার জন্য কন্টিনিউ মুদ্রা প্রিন্টিং করে গেছে, যার জন্য মুদ্রাস্ফীতি প্রচুর, খাদ্য সংকট দেখা দিয়েছে, নানা রকম ব্যভিচার
এবং 2014 সাল থেকে আজ পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে 80 লক্ষ থেকে 85 লক্ষ মানুষ সারা পৃথিবীতে মাইগ্রেট হয়ে গেছে, সেখানে কিন্তু কেউ নেই। এবং লোন নিচ্ছে বিভিন্ন দেশ থেকে। আজকে চীনের মতন দেশ তারা বিভিন্ন এরকম ছোট ছোট দেশগুলোকে লোন দিয়ে রেখেছে। আমরা জানি যে শ্রীলঙ্কাকে লোন দিয়ে তারা একটা বন্দর পর্যন্ত মর্টগেজ রেখে দিয়েছে, বন্ধক দিয়ে দিয়েছে। পাকিস্তানকে লোন দেওয়া আছে, পাকিস্তান লোন নিচ্ছে, বাংলাদেশ লোন নিচ্ছে, এবং ভেনেজুয়েলাকেও নাকি চীন লোন দিয়েছে যে অয়েল ফর লোন বা লোন ফর অয়েল, লোনের বদলে তেল দিতে হবে বা তেলের বদলে লোন নাও। এই ফর্মুলাতে কিন্তু ভেনেজুয়েলাকে চীন লোন দিয়েছে। চীনেরও লক্ষ্য বিভিন্ন দেশকে দাবিয়ে রাখা, যেমন তাইওয়ানকে ভয় দেখিয়ে রেখেছে, কবজা করা সারা পৃথিবীতে। চীনও একটা মাথা ব্যথার কারণ, চীনও শক্তিশালী হয়ে উঠেছে, 3 নম্বর পজিশনে আছে। তাহলে সেই চীনকে সবক শেখাবার জন্য, উচিত শিক্ষা দেবার জন্য, এবং রাশিয়া থেকে যে ভারত তেল আমদানি করছে প্রতিনিয়ত, এবং চীন আমদানি করছে বিভিন্ন কান্ট্রি, যে রাশিয়া বা গালফ কান্ট্রি থেকে তেল আমদানি করছে, সেই বাজারটাকে যাতে তছনছ করে দেওয়া যায়, এবং সারা পৃথিবীতে পুনরায় আমেরিকা যাতে তৈল খনিগুলোকে কবজা করতে পারে, আমেরিকা যাতে নিজের হাতে নিতে পারে, এবং সারা পৃথিবীকে ভয় দেখিয়ে নিজের মতন করে দাম বৃদ্ধি, দাম কমানো করতে পারে, সেই চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে। আমাদের শিক্ষার এইটা যে একটা দেশ যখন করাপশনে ডুবে যায়, একটা মানুষ যে নির্বাচিত হয় তাকে যদি করাপ্টেড কোনো লোককে উচ্চ শিখরে যদি বসানো যায়, তাহলে কিন্তু ভেনেজুয়েলার মতনই হবে। আজকে পশ্চিমবঙ্গের হাল দেখুন, 15 বছর ধরে একটা সরকার এলো, 34 বছর বামফ্রন্ট সরকার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে, কলকারখানা বন্ধ করে দিয়ে গেছে। আজকে 15 বছরে না তো কোনো কলকারখানা, না কোম্পানি, না ইনভেস্টমেন্ট, কিচ্ছু নেই। অথচ রাস্তাঘাট, পানীয় জলের কি বেহাল অবস্থা আমাদের। আজকে 100 দিনের এমন কোনো জায়গায় সেক্টর নাই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা দুর্নীতিগ্রস্ত নাই। পেটের ভাত পর্যন্ত সেখানেও থাবা, প্রত্যেকটি জায়গায়, আপনারা সবই জানেন। তাহলে আজকে একটা গ্রামে শহরে ছোট ছোট রাস্তা থেকে শুরু করে কি বেহাল, স্কুলের শিক্ষা ব্যবস্থা কি বেহাল, স্বাস্থ্য ব্যবস্থা কি বেহাল, ঠিক সেরকমই একদম ডিটো হুবহু ভেনেজুয়েলার পরিস্থিতি। ভেনেজুয়েলার স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে, সেখানে রাস্তাঘাটের দুর্দশা খুবই খারাপ, সেখানে অর্থনৈতিক ব্যবস্থা টোটালি খারাপ হয়ে গেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গকে কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, আজকে এমন কোনো জায়গা নেই যে বিনা টাকা দিয়ে, বিনা ঘুষ দিয়ে আপনার কোনো কাজ হবে পশ্চিমবাংলাতে। এই পশ্চিমবঙ্গ যদি ভারতের মধ্যে না থাকতো, তাহলে কিন্তু ভেনেজুয়েলার মতন কবে হয়ে যেত, ওই লুটে পুটে সবাই খেয়ে নিত, আর বাংলাদেশি মাদ্রাসা ছাপ মৌলবীরা কখন চাষ করে বেরিয়ে দিয়ে চলে যেত। পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু বোঝার সময় এসেছে। পশ্চিমবঙ্গের বাঙালি, মুসলিম নির্বিশেষে প্রত্যেকে কিন্তু আজকে চিন্তা ভাবনা করার সময় এসেছে যে যদি আমরা কোনো করাপ্টেড মানুষকে প্রশাসনে বসাই বা কোনো করাপ্টেড লোককে যদি আমরা নেতা মন্ত্রী করি, তাহলে কিন্তু আমাদের ভেনেজুয়েলার মতনই অবস্থা হবে। আজকে হাইজ্যাক করতে পারতো পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার ম্যাপটা বা রাজ্যটা যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত না থাকতো। আজকে আমেরিকার মতন দেশ বাংলাদেশে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে যে চোখ রাঙানি দেখাচ্ছে, আজকে সেই চোখ রাঙানিটা কিন্তু ভারতকে দিতে পারবে না। তার কারণ ভারত একটা বিশাল দেশ, বিশাল উপমহাদেশের মতন। আমাদের ভারতে এমন কোনো জিনিস নেই যা আমাদের এখানে উৎপাদন হয় না। আমরা পরনির্ভরশীল হয়ে নাও থাকতে পারি, আমাদের ইচ্ছা। আমাদের যা আছে সেটাই আমাদের অনেক। ভারতের যা খাদ্যদ্রব্য উৎপাদন হয়, সারা পৃথিবীকে মোটামুটি 2 থেকে 3 মাস বসিয়ে খাওয়াতে পারবে। অতএব আমেরিকার চোখ রাঙানি আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের দাদাগিরি বা চোখ রাঙানি আমরা ভয় করি না, আর তোমাদের আশায় আমরা বসেও থাকি না। এটা আমাদের শিক্ষা যে ভেনেজুয়েলার ইতিহাস আপনারা দেখছেন, বড় বড় মিডিয়াতে বিভিন্ন রকমের আলোচনা করছে, কিন্তু যে জিনিসটা হতে চলেছে সংকট বা যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে অফুরন্ত তেল। তেল নিয়েই যুদ্ধ, তেল নিয়েই যত মারপিট।
তেল নিয়েই সমস্ত কিছু। আজকে চীনও কিন্তু ছেড়ে কথা কইবে না, কারণ চীন লোন দিয়ে রেখে দিয়েছে। অতএব ডাইরেক্ট চীনের সঙ্গে সংঘাতে না গিয়ে ঘুরপথে চীন এবং রাশিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই কাজটি করে ফেলেছে। এবং সেটা বলেওছে যে আমেরিকার যত মানে অয়েল রিফাইনারি আছে তারা ভেনেজুয়েলাতে এসে ইনভেস্টমেন্ট করবে, সেখানে লোকালিটি এবং সেখানকার জনজীবনকে দেখাশোনার ভার হচ্ছে আমেরিকার। এবং বলিয়ে দিয়েছে যে সেখানকার দেশ আমেরিকা পরিচালনা করবে, দেখাশোনা করবে যতদিন না সে দেশে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তার মানে যতদিন না আমেরিকা সেই দেশে ইনভেস্টমেন্ট করে সেখানকার তেল খনিগুলোকে কবজা করতে পারছে ততদিন পর্যন্ত সেখানে সে শাসন চালাবে। ইতিমধ্যে সেখানে বোমবারি শুরু হয়ে গেছে এবং সেই দেশের রাষ্ট্রপতি সেখানকার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন এবং সে দেশ চালাবে। ভেনেজুয়েলার যত মানুষ তারা পরিষ্কার বলেছে আমরা আমেরিকার বশ্যতা স্বীকার করব না। এবং শুধু তাই নয়, ট্রাম্প মোহাম্মদ ইউনুসের মতন ঠিক করেও রেখেছে ওখানকার নোবেল বিজেতা মারিয়াম কারিনো তাকে নাকি প্রেসিডেন্ট হিসাবে বা প্রেসিডেন্টের পদে বসাবে। যেমন মোহাম্মদ ইউনুসকে জো বাইডেন বসিয়েছিল বাংলাদেশে, তারপরে বাংলাদেশে যে কি হাল হয়েছে বা চলছে সেটা আমরা প্রত্যক্ষ করছি, বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পারছে। ঠিক সেই রকমই নোবেল বিজেতা মারিয়াম কারিনোকে ওখানে প্রেসিডেন্ট করে তার ইশারাতে পুতুলের মতো নাচবে মারিয়াম কারিনো এবং ভেনেজুয়েলার দেশটাকে নাচাবে। সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করার একটা নতুন পন্থা শুরু করেছে আমেরিকা। আমি বলেছিলাম নোবেল বিজেতা মানেই যে সবাই সৎ হবে, সবাই ভালো হবে, সবাই সমাজের কল্যাণ করবে, তা কিন্তু নয়। আজকে দেখুন নোবেল কিন্তু আমেরিকার ফান্ডিংই হয়, আমেরিকার কথা মতো নোবেল কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন দেশের মানুষকে দেওয়া হবে তারা কিন্তু ঠিক করে। আজকে এই কথাটা আমার মিলিয়ে নিন, আজকে মোহাম্মদ ইউনুসকে নোবেল পেয়েছিল আমেরিকার মাধ্যমে, অমর্ত্য সেন, মালালা ইউসুফজাই প্রত্যেকেই। আজকে মারিয়াম কারিনো এই নোবেল বিজেতা আমেরিকার ইশারাতে ওঠা বসা করে এবং তাই হবে যেটা আমেরিকা চাইছে। অর্থাৎ যে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ, সে পঞ্চায়েত হোক, এমএলএ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, তাকে বসালে এই ভেনেজুয়েলার মতনই কিন্তু ভোগ করতে হবে আমাদেরকে। নমস্কার। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহিত হই।